তারা নিজেরাই দুধ কলা দিয়ে কালসাপ পোষে, আবার সেই কালসাপ তারা অন্যের ক্ষতির জন্য ব্যবহার করে, লড়াইয়ে টিকে থাকতে চায়। বুঝতেই পারছেন কাদের কথা বলছি? পাকিস্তান। যে দেশটি জঙ্গি জন্ম দেয়, যে দেশে শিক্ষা স্বাস্থ্যের চেয়ে ওই জঙ্গি ঘাঁটি পুনর্নির্মাণ বেশি গুরুত্ব পায়, যে দেশটিতে আমজনতার স্বার্থের চেয়ে গুরুত্ব পায় সন্ত্রাস লালন পালনে, সে দেশে এখন প্রকাশ্যে জঙ্গি সমাবেশ ঘটে। সে দেশের নারীরা এত এগিয়ে যে রীতিমতো মহিলা জঙ্গি সংগঠন তৈরি হয়েছে জামাত উল মমিনাত নামে। আর সেই দেশে এখন সালমান খানকে জঙ্গি তকমা দিচ্ছে। বিষয়টা খুব হাস্যস্কর, তাই না? কি মনে হয় আপনাদের? আর পাকিস্তানের জুতোয় পা গলিয়ে সন্ত্রাসে মদতে আগ্রহী এখন বাংলাদেশও কেন উঠছে হঠাৎ এই প্রশ্ন? তাই তো বলবো। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে জয় ফোরাম 2025-এ যোগ দিয়েছিলেন জনপ্রিয় বলিউড তারকা সালমান খান। সঙ্গে ছিলেন আরও দুই খান, শাহরুখ খান এবং আমির খান। এবার এই অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সালমান খান পাকিস্তান ও বালুচিস্তানকে পৃথক দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেছিলেন, এখন যদি আপনি কোনো হিন্দি ছবি তৈরি করেন, তা সৌদিতে রিলিজ করেন, তাহলে তা সুপারহিট হবে। যদি আপনি কোনো তামিল, তেলেগু, মালায়ালাম ছবি করেন, তাহলে তা এখানে কয়েকশো কোটি টাকার ব্যবসা করবে, কারণ বহু দেশের মানুষ এখানে থাকেন। এখানে বালুচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষও থাকেন। আর এই মন্তব্যে বেজায় খুশ ওই বালুচিস্তানের নাগরিকরা। এই মন্তব্যের জন্য ওই সালমান খানকে বালোচ নেতা মীর ইয়ার বালোচ রীতিমতো কৃতজ্ঞতা জানিয়েছেন। বালোচ নেতার দাবি, সালমান তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছেন। সালমানের ওই মন্তব্য বালুচিস্তানের 6 কোটি মানুষের ঘরে খুশির হাওয়া বইয়ে দিয়েছে। সালমানের ওই মন্তব্যকে নরম কূটনীতি বলেও উল্লেখ করেছেন তিনি। বালোচ নেতা মীর ইয়ারের আরও দাবি, বহু দেশ যা করতে পারেনি সালমান খান তা করে দেখিয়েছেন। স্বাভাবিকভাবেই এতে বেজায় আবার গোসা হয়েছে ওই শেহবাজ শরীফ এবং আসিম মুনিরদের। এই মন্তব্যের জন্য পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা সালমান খানকে রীতিমতো সন্ত্রাসবাদী তকমা দিয়ে দিয়েছে। 1997 সালের জঙ্গি বিরোধী আইন অনুযায়ী সালমান খানকে জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করেছে ওই পাক সরকার। ভাবুন, সন্ত্রাসের সংজ্ঞা বদলে দিতে চাইছে পাকিস্তান। যে দেশ নির্লজ্জের মতন প্রকাশ্যেই সন্ত্রাসী কার্যকলাপে প্রত্যক্ষ প্রশ্রয় দেয়, গোটা দুনিয়ার কাছে যাদের মুখোশ খুলে গেছে, তারা কাকে জঙ্গি তকমা দিচ্ছে? ভারতের একজন জনপ্রিয় তারকাকে, যিনি রিয়াদে বালুচিস্তান নিয়ে একটি মন্তব্য করেছেন মাত্র। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি বালুচিস্তান সম্পর্কে। কেন পাকিস্তানের এত গোসা হচ্ছে এই একটা মন্তব্যে? পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে 46% অংশ জুড়ে রয়েছে এই বালুচিস্তান, অর্থাৎ পাকিস্তানের প্রায় অর্ধেক এলাকা জুড়ে রয়েছে বালুচিস্তান। কিন্তু অর্থনৈতিক বৈষম্য এবং অন্যান্য কারণে বহুদিন ধরেই পাক সরকারের সঙ্গে এই বালুচদের লড়াই চলছে। রাজধানী ইসলামাবাদ থেকে শুরু করে করাচি করিডোর পর্যন্ত যে উন্নয়নের ছবি পাকিস্তান তুলে ধরে, তার ছায়াও পড়েনি ওই বালুচিস্তানে। অথচ এই অঞ্চলই পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। গ্যাস, কয়লা, তামা, সোনা, ইউরেনিয়াম সহ নানা খনিজ সম্পদে ভরপুর ওই বালোচ এলাকা। তারপরেও সত্যিটা হলো, পাকিস্তানের অন্যতম অনুন্নত প্রদেশ হলো ওই বালুচিস্তান। এখানকার মানুষরা বেশিরভাগই দারিদ্র সীমার নিচে জীবন কাটান। প্রায় 70% বালুচ নাগরিক আজও শিক্ষা, স্বাস্থ্য এবং ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এই বৈষম্যই মূলত পাকিস্তান এবং বালুচ জনগণের দ্বন্দ্বের মূল কারণ। স্বাধীনতার পর থেকে বালুচ জনগণ নিজেদের আলাদা জাতিসত্তা এবং সংস্কৃতির দাবি তুলেছে। তারা চেয়েছিল নিজেদের সম্পদের ওপর নিজেদের অধিকার। কিন্তু ইসলামাবাদের শাসক গোষ্ঠী, বিশেষ করে ওই পাঞ্জাবি আধিপত্যবাদী রাজনীতিবিদ এবং সামরিক শাসকরা বালুচিস্তানকে কেবল একটি সম্পদ ক্ষেত্র হিসেবেই দেখছে।
তারা কখনোই সেখানকার নাগরিকদের জীবনযাত্রা উন্নয়ন নিয়ে এতটুকুও মাথা ঘামায়নি, শুধু ব্যবহার করে গেছে তাদের। বালুচদের ক্ষোভ আরও বাড়ে যখন তাদের জায়গায় চীন এবং পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও সিপেক প্রকল্প গড়ে তোলা হয়। গোয়াদার বন্দর থেকে শুরু করে করাচি হয়ে কাশগড় পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের ফায়দা ঘরে তোলে ইসলামাবাদ এবং ওই বেজিং। বাদবাকি যা ক্ষতি সব ওই বালুচ জনগণদের। তাদের অভিযোগ, উন্নয়নের নামে জমি কেড়ে নেওয়া হচ্ছে, অথচ কাজ বা পরিকাঠামোর সুবিধে তাদের কাছে পৌঁছচ্ছে না। পাকিস্তানের কুকীর্তির আরও একটি তথ্য এখানে আপনাদেরকে দিয়ে রাখা প্রয়োজন। সময়টা তখন 1998 সাল। পাকিস্তানের প্রথম পরমাণু অস্ত্র পাওয়ার 1 বছর, আর পরমাণু হাতে পেয়েই তখন পরমাণু শক্তিধর ভারতকে শক্তি প্রদর্শন করতে মরিয়া হয়ে উঠেছিল এই পাকিস্তান। পাকিস্তান সে সময় তার প্রথম পরমাণু পরীক্ষার জায়গা নির্বাচন করেছিল ওই বালুচিস্তানের পাহাড়ি জনপদ অধ্যুষিত এলাকা চাগাইকে। সেখানে ইসলামাবাদের পরমাণু অস্ত্রের সফল পরীক্ষার মধ্যে দিয়ে ভারত পাকিস্তানের সামরিক দ্বৈরথ তৈরি হয়েছিল শেয়ানে শেয়ানে টক্কর দেওয়ার মতোই। কিন্তু তারপরের গল্পটা, তারপর চাগাই এলাকার কি দশা হয়েছিল কেউ খোঁজ নিয়েছে কেউ খোঁজ? 27 বছর পরেও আজও সেখানে বহু শিশু শারীরিক অক্ষমতা নিয়ে জন্ম নেয়, অসংক্রামক রোগ নিয়ে পৃথিবীতে আসে। নানা বিরল প্রজাতির ক্যান্সারের প্রাদুর্ভাব যেন স্বাভাবিক ব্যাপার সেখানে। আর এসব খবর বাইরের জগতে সামনে তুলে ধরার চেষ্টা করলে সাংবাদিকদের রীতিমতো গুম কিংবা খুন খুব স্বাভাবিক ঘটনা। মানবাধিকার যে কি হারে সেখানে লঙ্ঘিত হচ্ছে সে খবর কেউ রাখেনি, কেউ রাখেও না। পাকিস্তানি রাষ্ট্রতন্ত্রের নিজস্ব জাতিবাদী অভিলাষ চরিতার্থ করার অভিশাপ বয়ে এক একটা অভিশপ্ত দিন পার করছে ওই বালুচিস্তানের চাগাই। এমন নানা অবিচারের বিরুদ্ধে গত কয়েক দশক ধরে বহুবার বিদ্রোহ ঘোষণা করেছে ওই বালুচ গোষ্ঠীগুলি। বালুচ জাতীয়তাবাদী জাগরণকে রুখতে ওই পাকিস্তানের সামরিক বাহিনী সেখানে এমন কোনো অপকর্ম নেই যে তারা করেনি। খুন ধর্ষণ থেকে শুরু করে নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ওই পাক সেনাবাহিনী অভিযুক্ত। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী পারভেজ মুশারফের কথা মনে আছে আপনাদের? পারভেজ মুশারফ বালুচিস্তানের জাতীয়তাবাদী নেতাদের ওপর সম্ভবত সবচেয়ে বেশি নৃশংস নিপীড়ন চালিয়েছিলেন। বালুচ সংবাদ মাধ্যমের ওপর জারি রয়েছে সীমাহীন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ। এসবের মধ্যেও বালুচরা কথা বলা থামাননি। বালুচদের এই প্রতিবাদ বিক্ষোভকে পাকিস্তানি সামরিক বাহিনী চিরাচরিত কায়দায় অবজ্ঞা করে এসছে। প্রতিবাদী সংগঠনগুলোকে জঙ্গি তকমা দিয়েছে পাকিস্তান। তারপর আজ সালমান খানকে পর্যন্ত জঙ্গি তকমা দিচ্ছে ওই পাকিস্তান। কি পরিমাণ সাধু দেশ বুঝতে পারছেন তো? বালুচিস্তান চায় স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি, কিন্তু পাকিস্তান সরকারের দাবি তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ওই বালুচিস্তান। তাই সালমানের মন্তব্য এই বিতর্কে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গেও সম্পর্ক ভালো নয় পাকিস্তানের। ফলে আফগান সীমান্তে পাক সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে 5 পাক সেনা এবং 25 জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে খোদ পাকিস্তান। পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ তো আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এছাড়াও দিন কয়েক আগে তেহরিকে তালিবান পাকিস্তান বা ওই টিটিপি এর অন্যতম শীর্ষ নেতা আহমদ কাজিম হুঁশিয়ারিও দিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনিরকে। পাক সেনাপ্রধানের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, জওয়ানদের ভেড়ার মতন মরতে পাঠাচ্ছেন। আপনি যদি সত্যিকারের মানুষ হন আমাদের সামনে এসে দাঁড়ান। ফলে ঘরে বাইরে সব দিক থেকেই এখন চাপে পড়ে রয়েছে ওই পাকিস্তান। তাই কি বিপদকালে বুদ্ধিনাশ হচ্ছে পাকিস্তানে। আবার শোনা যাচ্ছে এফএটিএফ এর ধূসর তালিকায় ঢুকতে পারে পাকিস্তান। 2025 অর্থবর্ষে সে দেশের ঋণ যে হারে বেড়েছে তা জানলে চক্ষু চড়ক গাছ হয়ে উঠবে। আর এসবের মাঝে আবার বাংলাদেশের সঙ্গে খাতিরদারির চেষ্টা করছে ওই পাকিস্তান। কিভাবে? একটি দেশ সন্ত্রাস লালন পালনের পাশাপাশি এবার মহিলা জঙ্গি সংগঠন তৈরি করছে, আর একটি দেশ
লুঠের অস্ত্র দিয়ে দেশের যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে। ভাবছেন সেটা আবার কোন দেশ? ভারতেরই প্রতিবেশী বাংলাদেশ। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মাধ্যমে 40,000 যুবক যুবতীকে ক্যারাটে এবং আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে। বাংলাদেশ জুড়ে এর জন্য 7টি শিবির তৈরি করা হচ্ছে, যেখানে প্রথম ধাপে 8,850 জনকে প্রশিক্ষণ দিচ্ছে সেনা অফিসাররা, যারা আবার ওই পাকিস্তানপন্থী বলেই পরিচিত। অনেকের মতে 2024 সালে গণ অভ্যুত্থানের সময় গণভবন দেশের থানাগুলোতে যে লুটতরাজ চলেছে, সেই ভারী অস্ত্র চালানোর জন্যই এই বাহিনী তৈরি করা হচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে ইউনূস সরকার। বাংলাদেশের ইউনূস সরকারের এই প্রসঙ্গে দাবি, সে দেশের রিজার্ভ ফোর্সকে নাকি আরও শক্তিশালী করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন তারা। সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কয়েকদিন আগে এই নিয়ে সদর্থক একটি পোস্টও করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ যুবকদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার মতন কি এমন ঘটনা ঘটলো ওই বাংলাদেশে? কেন দরকার পড়লো বই খাতা কর্মসংস্থানের বদলে দেশের তরুণ ছেলেদের হাতে অস্ত্র তুলে দেওয়ার? তবে কি ওই বাংলাদেশেও এবার ইসলামিক মিলিশিয়া তৈরি করতে চাইছে ইউনূস সরকার? এই ধরনের মিলিশিয়া রয়েছে সিরিয়া, ইরাকের মতন ইসলামিক কান্ট্রিগুলোতে, যেখানে অত্যন্ত গোপনে প্রশিক্ষণ দেওয়া হয়। আন্তর্জাতিক মহলের মতে বাংলাদেশের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তায় ভারসাম্য নষ্ট করতে পারে। ভারতের পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে উদ্বেগ বাড়ছে এই কারণ যেভাবে মৌলবাদী শক্তি ইতিমধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে, সেখানে রাষ্ট্রীয় মদতে যুবকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত যে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। আর ওই মোহাম্মদ ইউনূস নিজে শান্তির প্রতীক হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত হলেও বর্তমানে সমালোচকরা বলছেন বাস্তবে তিনি এখন জামাত এবং কট্টর ইসলামিক গোষ্ঠীর হাতে রাজনৈতিক পুতুলে পরিণত হয়েছেন। ভাবুন, ভারতের দুপ্রান্তে দুটি দেশ কিভাবে নিজেদের উন্নতির চেষ্টা না করে নিজেদের দেশকেই একেবারে রসাতলে পাঠাতে ব্যস্ত। এই যেমন পাকিস্তান 2025 অর্থবর্ষে সে দেশের ঋণ বেড়ে দাঁড়িয়েছে কত জানেন? $28,683 কোটি, ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে 25,19,000 কোটি টাকারও বেশি। 2024 অর্থবর্ষের তুলনায় এবার ঋণ বেড়েছে 13%। অর্থনৈতিক সংকটের জেরে ভিক্ষার ঝুলি হাতে দুয়ারে দুয়ারে এখন ঘুরে বেড়াচ্ছে পাকিস্তান। ভারতের আপত্তি সত্ত্বেও দয়া করে এডিবি দিয়েছে $80 কোটি আর IMF দিয়েছে 8,500 কোটি টাকার ঋণ। পাকিস্তানের 45% অর্থাৎ প্রায় অর্ধেক জনগণ দরিদ্র। এছাড়া 16% মানুষ এতটাই গরিব যে তাদের দুবেলা খাবার সঠিকভাবে জোটে না। আর কিছু বলার প্রয়োজন আছে কি? এই পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারপারসন জেনারেল শামশাদ মির্জা আবার ঢাকা সফরে গেছেন। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুসারে পাকিস্তানের তরফেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বার্তা দিয়েছেন ওই জেনারেল মির্জা। আগামী দিনে ঢাকা এবং করাচির মধ্যে বিমান যোগাযোগ চালু করার বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর থেকেই দুই দেশের সম্পর্কে উষ্ণতা বাড়ছে, আর এখানে ওই সখ্যতা দেখাতে গিয়ে ফের একটা বিতর্কিত কাজ করে ফেলেছেন ওই ইউনূস। তিনি অসম সহ উত্তর পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো ম্যাপ তুলে দিয়েছেন ওই পাক সেনাকর্তা মির্জার হাতে। এই ম্যাপটিকে আসলে গ্রেটার বাংলাদেশ বলে মনে করেন সেদেশের উগ্র ইসলামপন্থীরা। আসলে কি তলায় তলায় ভারতের বিরুদ্ধে কোনো উগ্রপন্থার ছক কষছে পাকিস্তান এবং তার সহোদর ওই বাংলাদেশ? এছাড়াও জানা যাচ্ছে ভারত থেকে পলাতক ওয়ান্টেড জাকির নায়েকের জন্য বিরাট আয়োজন করেছে নাকি বাংলাদেশ। আগামী মাসে জাকির নায়েকের বাংলাদেশ যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকার সূত্রে খবর, চলতি বছর 28 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত জাকিরের সফর নির্ধারিত হয়েছে। জাকিরকে অভ্যর্থনা জানাতে সেদেশের জাকিরের জন্য পাতা হচ্ছে রেড কার্পেট।
জানেন কি কে এই জাকির নায়েক? মুম্বাইয়ের বাসিন্দায় জাকির একসময় চিকিৎসাবিদ্যায় স্নাতক এবং পরে ইসলামী বক্তা হিসেবে খ্যাতি লাভ করে। জাকির নায়েক ভারতের বিরুদ্ধে তার বিদ্বেষপূর্ণ বক্তব্যের জন্য পরিচিত। তার বিরুদ্ধে অর্থ পাচার, ঘৃণা ছড়ানো এবং তরুণদের চরমপন্থার জন্য উস্কে দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। 2016 সালে ভারত ছেড়ে যাওয়ার পর তিনি মালয়েশিয়ায় পৌঁছলে সেখানে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। ভারত 2018 সাল থেকে তাকে প্রত্যর্পণের জন্য দাবি জানিয়ে আসছে, কিন্তু মামলাটি মালয়েশিয়ার আদালতে আটকে রয়েছে। অন্যদিকে ওই হাসিনার আমলে 2016 সালে ঢাকায় হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় 20 জনের মৃত্যু ঘটেছিল। তারপরেই বাংলাদেশ জাকির নায়েকের পিস টিভি নিষিদ্ধ ঘোষণা করে। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই জাকির নায়েক ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন। বাংলাদেশে একজন জঙ্গি সেদেশের তদন্তকারীদের কাছে দাবি করেছিলেন যে তিনি জাকিরের ইউটিউব চ্যানেল পিস টিভির মাধ্যমে জঙ্গি কার্যকলাপ করতে প্রভাবিত হয়েছিলেন। এর আগে আবার গত বছর পাকিস্তান ভারতের এই মোস্ট ওয়ান্টেড জাকির নায়েককে জাতীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। দেওয়া হয়েছিল রাজকীয় অভ্যর্থনা। এমনকি পাকিস্তান সফরে জাকির নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্করে তৈয়বার সদস্যদের সঙ্গেও দেখা করেছিলেন। একইভাবে পাকিস্তানের জুতো এবার পা গলিয়ে হাসিনার বিপরীতে হাঁটতে চাইছে ওই ইউনূসের বাংলাদেশ। কিন্তু এখানে প্রশ্ন হলো যে কি এমন পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশের যে একজন সন্ত্রাসবাদীকে রাজকীয় অভ্যর্থনার জন্য একেবারে উঠে পড়ে লাগতে হলো? তাহলে কি তলে তলে পাকিস্তানের মতো ওই সন্ত্রাস লালনকারী দেশে এখন পরিণত হতে চলেছে ওই বাংলাদেশ? সে কারণেই কি অস্ত্র প্রশিক্ষণ দেওয়া চলছে? সে কারণেই কি একজন জঙ্গিকে জেনে শুনে রাজকীয় ট্রিটমেন্ট দেওয়া হবে? তাহলে কি অচিরেই পাকিস্তানের মতন আরও একটি দেশের সর্বনাশের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব? কারণ দেখুন, এমনিতেই পাকিস্তান এখন সন্ত্রাসবাদের উপর নজরদারি সংস্থা ওই ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কড়া নজরদারিতে রয়েছে। যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে ধূসর তালিকায় বা ওই গ্রে লিস্টে। কারণ যেভাবে গোটা দুনিয়ার সামনে তাদের সন্ত্রাসী কার্যকলাপ ফাঁস হয়ে গেছে, তাতে ওই এফএটিএফ এর তরফে তেমনই ইঙ্গিত মিলেছে। এফএটিএফ এর সভাপতি এলিসা ডি আন্ডা মাদ্রাজো পরিষ্কার জানিয়েছেন যে কোনো দেশ যারা ধূসর তালিকায় ছিল কিন্তু পরে বেরিয়ে এসেছে, সেটা সন্ত্রাসে মদতদাতা অপরাধীদের প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে হলেও তাদের বুলেট প্রুফ ঢাল হতে পারে না। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে ওই লস্কর এবং জৈশের মতন জঙ্গি সংগঠনগুলোকে আর্থিক মদত দেওয়ার জন্য 2018 সালেই ওই পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছিল এই এফএটিএফ। কিন্তু 2022 সালে সেই তালিকা থেকে বেরিয়ে আসে ইসলামাবাদ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বারবার সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ উঠেছে এবং প্রমাণও মিলেছে পাকিস্তানের বিরুদ্ধে। তাছাড়া রাষ্ট্রসংঘে বারবার সরব হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত। ফলে এক্ষেত্রেও ওই মরা পাকিস্তানের ওপর এবার খাঁড়া ঝুলছে। সেই খাঁড়ার নিচে কি তবে আসতে চাইছে এবার বাংলাদেশও? নাকি এসবের পরেও বাংলাদেশ পাকিস্তান মিলে সন্ত্রাস রাজ গড়ে তুলবে ভারতকে ঠেকাতে? আর সেই সন্ত্রাসের আগুনে কি জ্বলে পুড়ে মরতে হবে বাংলাদেশ আর পাকিস্তানের সাধারণ খেটে খাওয়া মানুষকেই? আর ভারতকে কি আদৌ ছুঁতে পারবে বা ছুঁয়ে পার পাবে এই দুটো দুর্বল দেশ? প্রশ্নটা তোলা থাকলো, আপনারা ভাবুন। আজ এ পর্যন্তই। নমস্কার।